আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী প্রকল্পের আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। মোহাম্মদ ফারসিদ রায়হান, ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে। আজকে আমরা যে পরীক্ষাটি দেখব, সেই পরীক্ষাটির নাম হচ্ছে পিএন জাংশন অথবা ডায়োডের গঠনটা কিরকম এবং সম্মুখী ঝোঁক এবং বিমুখী ঝোঁক এই দুই ক্ষেত্রে আমাদের কারেন্ট ভার্সেস ভোল্টেজ এটা লেখচিত্রটা কেমন হয় সেটা আমরা দেখব। আমাদের এই ভিডিওতে আমরা আরও যা দেখব, কেন আমরা পিএন জাংশনে একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ব্যবহার করি, ডোপিং জিনিসটা কি, ডোপিংটা কিভাবে পিএন জাংশনে ব্যবহার করা হয় এবং সম্মুখী ঝোঁক বিমুখী ঝোঁকটা কিভাবে কাজ করে। তাহলে চলো দেরি না করে আমাদের ভিডিওর মূল অংশে আমরা চলে যাই। তোমরা কি জানো, তোমরা এখন এই ভিডিওটি যেই ডিভাইসটি দিয়ে বা যেই মনিটরের মাধ্যমে দেখছো, সেই ডিভাইসেই অসংখ্য পরিমাণ পিএন জাংশন বা ডায়োডের ব্যবহার রয়েছে। তো আমরা তোমাদেরকে এই পিএন জাংশনটা কিভাবে গঠিত হয় একদম পরমাণু লেভেল থেকে দেখাবো। দেখো, এখানে দেখাচ্ছি যে একটা সিলিকন পরমাণুর গঠনটা, আর ঠিক তার ডান পাশে আমার হাতের ডান পাশে যেটা দেখাচ্ছি যে আমার এই বিভিন্ন স্তরের ইলেকট্রনের যে শক্তিগুলো, সেগুলো আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। তো এখন আমরা একটা সিলিকন পরমাণুর বিভিন্ন ইলেকট্রনগুলোর শক্তিগুলো যদি একটা গ্রাফে প্লট করি, তাহলে সেটা অনেকটা এরকম দেখায়। যেমন সিলিকনের প্রথম শক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে। আমি যদি এটার শক্তিটা এখানে প্লট করি, দেখা যাবে যে ওরা এই লেভেলের শক্তিটা প্রদর্শন করছে। ঠিক একইভাবে অন্যদের দ্বিতীয় শক্তি স্তরেরটা করলেও আমার দেখা যাবে যে এক একটা পরমাণু এরকম র্যান্ডমভাবে এই শক্তি স্তর ব্যান্ডের মধ্যেই কোনো একটা প্রদর্শন করছে। ঠিক একইভাবে আমরা সর্বশেষ যে শক্তি স্তরটা আছে, সেটাকে যেটা আমরা বলে থাকি যোজন ব্যান্ড, এটার মধ্যেও আমরা সেম জিনিসটা দেখতে পাবো। যখন একটা পরমাণুর, তোমরা জানো যে আমরা একটা সর্বশেষ স্তরের কোনো একটা ইলেকট্রনকে যদি যথেষ্ট পরিমাণ আমরা এনার্জি দেই, তাহলে সেটা কি করে যে সে এটা থেকে উন্মুক্ত হয়ে যায়। এই উন্মুক্ত ইলেকট্রনটাকে আমরা বলি হচ্ছে আমার পরিবহন ইলেকট্রন, যেটা শক্তিটা আমরা এখানে এই সবুজ কালারের মাধ্যমে দেখাচ্ছি। তো এই যে আমার যোজন ব্যান্ডের যে একটা ইলেকট্রনের শক্তি এবং পরিবহন ব্যান্ডের একটা ইলেকট্রনের শক্তি, এটা পার্থক্যটা দেখা যায় যে খুব অল্প পরিমাণে, 1.12 ইলেকট্রন ভোল্ট পরিমাণে। তো দেখা যায় এই পরিমাণ শক্তি আমরা দেখা যায় একটা তড়িৎ বিভব বা কোনো মাধ্যমে আমরা এদেরকে সিলিকন পরমাণুকে দিতে পারি। তো এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা একটা সিলিকন পরমাণুর গঠনটা কিরকম হয় এবং একটা যোজন ব্যান্ড কি, পরিবহন ব্যান্ডটা কি এবং বিভিন্ন শক্তি স্তরের গ্রাফটা কিভাবে দেখানো হচ্ছে। আমরা এখন পরের পার্টটাতে চলে যাচ্ছি। এবারে আমি যেটা দেখাবো যে কেন আমরা পিএন জাংশন এটাতে আমরা অর্ধপরিবাহীকে সিলেক্ট করি। দেখো, একটু আগে আমি তোমাদেরকে যে গ্রাফটা দেখিয়েছি, সেই গ্রাফে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের শক্তি ব্যান্ডগুলো কিরকম হয়ে থাকে। তো দেখো, ইলেকট্রন পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে যে তিনটা ভাগে ভাগ করে থাকি, অপরিবাহী, পরিবাহী এবং অর্ধপরিবাহী, এই তিনটার আমার শক্তি ব্যান্ডগুলো কিরকম হয়ে থাকে সেটা আমরা এখানে দেখাচ্ছি। যেমন দেখো, অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, আমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড এই দুটোর পার্থক্যটা বেশ বড়, অ্যারাউন্ড 15 ইলেকট্রন ভোল্ট। তো আমাকে কিন্তু এইখানের একটা ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যদি আমি আনতে চাই, আমাকে কিন্তু অনেক শক্তি দিতে হবে। আবার পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, যোজন ব্যান্ডের একটা ইলেকট্রন খুব সহজেই পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে। কারণ কি, দেখো একটা আরেকটার উপর ওভারল্যাপ করে আছে, এই যে এই অংশটা, এটা অনেকটা একটা আরেকটার উপর ওভারল্যাপ করে আছে। সো পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনগুলো দেখা যায় যে মুক্তভাবেই থাকে। এটাকে আমি যদি মুক্ত ইলেকট্রনটা চাই, তাহলে এর জন্য আমাকে কোনো শক্তিই প্রয়োগ করতে হচ্ছে না। কিন্তু অর্ধপরিবাহী স্পেশালটি হচ্ছে যে দেখো, ওর মধ্যে একটা পার্থক্য রয়েছে এবং ওই পার্থক্যটা খুব অল্প পরিমাণে। আমি জাস্ট যদি অল্প একটু যোজন ব্যান্ডে থাকা কোনো একটা ইলেকট্রনকে খুব অল্প শক্তি দেই, তাহলে এটা কি হচ্ছে, আমার পরিবহন ব্যান্ডে চলে আসছে। তো এই তিন ধরনের বৈশিষ্ট্য দেখে বোঝা যাচ্ছে যে অপরিবাহীতে আমার একটা ইলেকট্রনকে নিতে প্রচুর শক্তি লাগে, এটাও আমার জন্য মানে হেল্পফুল না। আবার পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে যে এটা তো ইলেকট্রন ইচ্ছা মতোই ঘোরাফেরা করতেছে, তো আমার এটাও আমার কোনো কাজে লাগছে না। ফাইনালি দেখা যাচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে আমি তাকে ইলেকট্রনটাকে কন্ট্রোল করতে পারছি। আমার ইলেকট্রনিক্স বা পিএন জাংশনে যেটা মূলত দরকার হয়, যে আমি
অন অফ করা, সুইচিং। তো সেই জিনিসটাই আমি এখানে কিন্তু দেখো খুব অল্প শক্তি দিয়ে আমি একবার তাকে পরিবহন ব্যান্ডে নিয়ে যেতে পারছি, আবার চাইলে তাকে যোজন ব্যান্ডে ফেরত নিয়ে আসতে পারছি। তো এর ফলে আমরা দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রনিক্স বা পিএন জাংশনে আমরা এই অর্ধপরিবাহীটাকে ব্যবহার করে থাকি। এবারে আমরা চলো দেখি যে একটা অর্ধপরিবাহীতে কিভাবে ডোপিং করা হয়। দেখো, অর্ধপরিবাহী হিসেবে আমরা এখানে যেটা সিলেক্ট করেছি এটা হচ্ছে সিলিকন পরমাণু। আমরা জানি যে সিলিকনের যে সর্বশেষ ইলেকট্রনগুলো থাকে সর্বশেষ স্তরে, তারা আরেকটি সিলিকনের পরমাণুর সর্বশেষ স্তরের ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে একটা সিলিকন জালিকা তৈরি করে। তো দেখো, ওরা কিন্তু এখানে আমি যদি খেয়াল করি, দেখো সবাই সবার সাথে সমযোজী বন্ধন গঠন করে একদম সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু আমাদের তো এই সুখ পছন্দ না, আমরা যেটা করব এর মধ্যে ভেজাল ঢালবো। ডোপিং করা মানে কিন্তু এক রকমের ভেজাল ঢালা। তো আসো আমরা ওই ভেজালটা করি। এখন আমরা যেটা করছি যে তোমরা দেখেছো যে সিলিকন নর্মালি কিন্তু সুখে শান্তিতে থাকে, কিন্তু ওইখানে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তো মুক্ত ইলেকট্রন তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে যে এর মধ্যে ভেজাল ঢালতে হবে বা ডোপিং করতে হবে। তো ডোপিং আমরা আবার দুই রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে ত্রিযোজী মৌল ব্যবহার করে পি টাইপ ডোপিং, আরেকটা হচ্ছে পঞ্চযোজী যৌজ ডোপিং করে আমার এন টাইপ ডোপিং। এবারে আমরা যেটা দেখব যে আমরা একটা ত্রিযোজী মৌল ব্যবহার করে কিভাবে ডোপিং এর মাধ্যমে পি টাইপ অংশটুকু তৈরি করতে পারি। তো দেখো, আমার এখানে একটা সিলিকনের পরমাণুর জালিকা বা সিলিকা জালিকা রয়েছে, আর এই পাশে আমরা ত্রিযোজী মৌল যেগুলো জানি, বোরন, অ্যালুমিনিয়াম, এর মধ্যে আমরা বোরন পরমাণুটাকে সিলেক্ট করেছি। বোরনের পরমাণুর যদি মডেলটা আমরা দেখি, তাহলে দেখো ওর সর্বশেষ স্তরে একটা, দুটা, তিনটা, এটা কিন্তু আমার কি খালি রয়ে গেছে, তাই না? মানে আমার সর্বশেষ স্তরে 3টি ইলেকট্রন থাকে বোরনের ক্ষেত্রে। তো যখন আমি এই জিনিসটা সিলিকনের সুখের সংসারে ঢালবো, তখন কি তৈরি হবে আসো আমরা দেখি। তখন দেখো কি হচ্ছে যে সে একজন সিলিকনকে প্রতিস্থাপিত করে তার জায়গাটায় বসছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, দেখো সিলিকনের তো সর্বশেষ স্তরে 4টা ইলেকট্রন থাকে, সে অন্য সিলিকনের সাথে 4টার সাথে সমযোজী বন্ধনের গঠনের মাধ্যমে এই সিলিকনের জালিকাটা তৈরি করেছিল। কিন্তু বোরন ঢালার ফলে কি হচ্ছে, বোরনের কিন্তু যেটা বলেছি যে সর্বশেষ স্তরে 3টি ইলেকট্রন থাকে। তো তার ফলে কি হচ্ছে, এই সিলিকনের সাথে তার বন্ডিং হয়ে গেছে, এই সিলিকনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে, এই সিলিকনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু এই জায়গাটায় কি হলো, একটা ইলেকট্রনের ঘাটতি রয়ে গেল। তো তার ফলে হচ্ছে গিয়ে কি, আমার এই জায়গাটায় একটা হোল তৈরি হলো। হোল তৈরি হওয়া মানে কি, যে এখানে একটা ইলেকট্রন কম আছে, এবং সেটাকেই আমরা বলি হচ্ছে একটা পজিটিভ। সামগ্রিকভাবে এখানে একটা পজিটিভ হোল রয়ে গেছে। তো এইভাবে দেখা যাচ্ছে কি, যদি কোনো একটা এরকম সিলিকন জালিকার মধ্যে একটা হোল রয়ে যায়, তখন আমরা সেটাকে বলি একটা পি টাইপ সিলিকন বা পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমাদের পি টাইপ ডোপিংটা কিভাবে করা হচ্ছে। আমরা এক্ষেত্রে মনে রাখার জিনিস হচ্ছে যে আমরা এখানে ত্রিযোজী মৌল ব্যবহার করছি, সেটার মাধ্যমে আমরা এই ডোপিংটা সম্পাদন করছি। এবার আমরা চলে যাব হচ্ছে এন টাইপ ডোপিং এর ক্ষেত্রে। এবার আমরা দেখব এন টাইপ ডোপিং। তো এন টাইপ ডোপিংটা কিভাবে করা হয়, এটা করা হয় হচ্ছে পঞ্চযোজী মৌল, যেমন হচ্ছে গিয়ে কি ফসফরাস, আর্সেনিক, এই ধরনের পরমাণু ব্যবহার করে আমার ডোপিংটা করা হয়। ঠিক একই রকম ভাবে দেখো সিলিকনের সুখের সংসার, এখানে ওরা সব সিলিকন সিলিকন বন্ধুত্ব করে এই জায়গায় রয়ে গেছে। এর মধ্যে এখন আমার কি হলো, আমি একটা পি টাইপ পি টাইপ না, ফসফরাস পরমাণুকে আমি এখানে ঢাললাম। তোমরা যদি খেয়াল করো যে ফসফরাস পরমাণুর সর্বশেষ স্তরটা, এই স্তরে দেখো তো কতগুলো ইলেকট্রন রয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো এখন যখন এই ফসফরাস পরমাণুটা আমি এই সিলিকন জালিকার উপর ফেলবো, তখন ব্যাপারটা কি হয় দেখো, ফসফরাসটা আমার একটা সিলিকন জালিকার একটা সিলিকন পরমাণুকে প্রতিস্থাপিত করেছে। কি হলো তাহলে, এখন সিলিকন তো হচ্ছে চতুর্যোজী একটা মৌল, তো ওরা ফসফরাসের সাথে, তো ওরা যখন ফসফরাস এসে পড়লো, তখন কি হচ্ছে যে সিলিকনের এই পরমাণুটা ফসফরাসের যে একটা ইলেকট্রন,
সেটার সাথে সমযোজী করলো, এ এর সাথে বন্ধুত্ব করলো, এ এর সাথে বন্ধুত্ব করলো, এ এর সাথে বন্ধুত্ব করলো। কিন্তু ফসফরাসের আমরা দেখেছি যে সর্বশেষ স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। এই যে অতিরিক্ত ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি, সে একা রয়ে গেছে এবং সে ইচ্ছা মতো মনে করো যে এই পুরো সিলিকন জালিকার এদিকে ঘোরাফেরা করছে। তো এটাই আসলে হচ্ছে আমার সেই মুক্ত ইলেকট্রন, যেটা আমার তড়িৎ পরিবহনের কাজে হেল্প করবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে সামগ্রিকভাবে এখানে যেহেতু নেগেটিভ আধানের পরিমাণটা বেশি, তার জন্য এটাকে বলা হয় হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আশা করি এই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো আমরা এখন চলো আমাদের পরের পার্টে চলে যাই। এবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পিএন জাংশনটা কিভাবে ফর্ম করা হয়। এতক্ষণ আমরা দেখলাম যে পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করা হয় এবং এন টাইপ সেমিকন্ডাক্টরটা কিভাবে তৈরি করা হয়। জাস্ট এই দুটোকে আমরা যদি পাশাপাশি যুক্ত করে ফেলি তাহলেই আমার পিএন জাংশন বা ডায়োডটা পেয়ে যাব। আমরা যখন ইলেকট্রিক্যাল বিভিন্ন সার্কিট ড্র করব তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এই চিহ্নেতে দেখো এটা কোনমুখী হবে, এটা মনে রাখার একটা সহজ ট্রিক্স হচ্ছে যে এন টাইপে যেহেতু আমার একটা মাইনাস সাইন আছে, এই মাইনাসটা সবসময় এটার সাথে খেয়াল রাখবে, তাহলে বুঝতে পারবে যে যেই পাশে আমার এরকম একটা দাঁড় করানো মাইনাস চিহ্ন আছে সেটাই হচ্ছে আমার এন টাইপ সাইড। আচ্ছা, এবার একটা মজার বিষয় হচ্ছে যে আমি যখন পি টাইপ আর এন টাইপকে এভাবে পাশাপাশি রাখবো তখন এরা কি চুপচাপ বসে থাকবে? আমরা জানি যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন একজন একজনকে কি করে, আকর্ষণ করে। তো কি হবে যখন তুমি এইভাবে পাশাপাশি রাখবে, এই পাশের যে আমার পজিটিভ আয়নগুলো আছে আর এই পাশের যে আমার নেগেটিভ আয়নগুলো আছে, এরা কি করবে, এদের আকর্ষণে এদিকে চলে যাবে, আবার এই নেগেটিভ আয়নটা এদের আকর্ষণে, পজিটিভ সাইডের আকর্ষণে আমার এই পাশে চলে আসবে। সেম ঘটনা ঘটবে আমার এদিকের ইলেকট্রন আর এই হোলগুলোর জন্য। তো আলটিমেটলি যেটা ফর্ম হবে, এভাবে ওদের একজন আরেকজনের পাশে চলে আসার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তাহলে আশা করি আমরা কিন্তু এখন একটা নতুন টপিকেও ঢুকে গেছি, এটার নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তো দেখো ডিপ্লেশন লেয়ারটা কি, এটা এক ধরনের বাধা। যখন আমার এই ইলেকট্রনগুলো এই পাশ থেকে এখানে চলে আসলো আর যখন আমার এই হোলগুলো এই পি টাইপ থেকে এই পাশে চলে আসলো, তখন একটা নতুন প্রবলেম তৈরি হয়। কি প্রবলেম? ওরা যখন এসে পড়েছে তখন ওরা আবার পরের যে আমার হচ্ছে হোলগুলো সেগুলোকে আবার এদিকে আসতে বাধা দেয়, কারণ তারা তো ওরা বলে কি যে হ্যাঁ আমি তো অলরেডি চলেই আসছি, তোর আর আসার দরকার নেই। তো এর ফলে কি হয় যে এই জিনিসটা পরের আর হোলগুলো আসতে পারে না। একই ঘটনা ঘটে হচ্ছে আমার এই ইলেকট্রনের ক্ষেত্রেও। ইলেকট্রনগুলো অলরেডি যেহেতু একটা ইলেকট্রনের লেয়ার তৈরি হয়ে গেছে, পরের ইলেকট্রনগুলো যখন আসতে চায় তখন সে একটা বাধা পায়। তো তার ফলে দেখা যায় আলটিমেটলি এই রিজনটাই আমার হচ্ছে ডিপ্লেশন লেয়ার হিসেবে থাকে, এর থেকে বাড়তেও পারে না কমেও না। এটা হচ্ছে আমার একটা পিএন জাংশনের ডিপ্লেশন লেয়ারের পার্টটুকু। এবারে আমরা যেটা দেখব যে আমরা একটা পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক কিভাবে করতে পারি। দেখো আমাদের এই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আমরা দেখেছি কিভাবে ফর্ম হয় বা তৈরি হয়। এখন সম্মুখী ঝোঁক বলতে কি বোঝায়? আমি যদি একটা ব্যাটারি বা একটা পাওয়ার সাপ্লাইকে তার পজিটিভ সাইডটা পি টাইপের সাথে কানেক্ট করি এবং নেগেটিভ সাইডটা নেগেটিভের সাথে কানেক্ট করি, তাহলে কি হবে? আমরা একটা ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই কানেক্ট করা মানেটা কি, যে এদিক থেকে আমার নেগেটিভ সাইড থেকে ইলেকট্রন এদিকে ফ্লো করবে আর আমার হোলগুলো এদিকে ফ্লো করবে। তো এখন জিনিসটা কি হবে, দেখো ব্যাটারি থেকে অসংখ্য হোল এসে এখানে জমা হওয়া শুরু করবে, আবার ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো এসে আমার এই পাশে জমা হওয়া শুরু করবে। তো ব্যাপারটা তখন কি হবে, এখানের যে হোলগুলো ওরা এদেরকে, যেহেতু এদিকেও আমার হচ্ছে পজিটিভ আয়নগুলো আছে, এই পজিটিভ আয়নগুলো কি ধাক্কা দিবে। আমরা জানি যে সমধর্মী যে আধানগুলো একজন একজনকে বিকর্ষণ করে, তো তার ফলে কি হবে, এরা যখন ধাক্কা দিবে এই ধাক্কাটা আবার সে এঁকে দিবে, এভাবে করতে করতে এই পাশে পজিটিভ আয়নগুলো আমাকে ধাক্কা দিবে, এই পাশ থেকে নেগেটিভ আয়নগুলো আমাকে ধাক্কা দিবে। তো ধাক্কা দেওয়ার ফলে হচ্ছে গিয়ে কি, আলটিমেটলি এই মাঝের যে ডিপ্লেশন লেয়ারটা আছে সেটা হয়ে যাবে সংকুচিত। সবার ধাক্কাধাক্কির চাপে এখানে দেখা যাবে যে এই লেয়ারটা আমার সংকুচিত হয়ে কি দাঁড়াচ্ছে, এইটুকু পরিমাণ হয়ে যাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে যে আমার এখন
এখন আমার এই ডিপ্লেশন লেয়ারটা সংকুচিত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে আমার এই জায়গাটুকু কমে আসলো, মানে ডিপ্লেশন মানেই কিন্তু বাধা। তো বাধাটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু আমার তড়িৎ পরিবহনে আর কোনো বাধা থাকবে না। আমি তখন খুব সহজভাবেই এই ছোট বাধাটা অতিক্রম করে আমার এর মধ্য দিয়ে হোলের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিংটা করে থাকি। ফরওয়ার্ড বায়াসে তাহলে কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে আমার হচ্ছে তড়িৎ পরিবহনটা হচ্ছে, কারণ মাঝের বাধাটা কমে আসছে। এবারে আমরা দেখব যে আমাদের পিএন জাংশনে বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াসটা কিভাবে করা হয়। দেখো, আমরা সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াসে করেছিলাম কি, যে পি টাইপের সাথে আমার ব্যাটারি পজিটিভ সাইড আর এন টাইপের সাথে আমার নেগেটিভ সাইড। বিমুখী ঝোঁকের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক উল্টোটা। আমার ব্যাটারির পজিটিভ সাইডটা চলে আসবে এই পাশে আর নেগেটিভ সাইডটা চলে আসবে হচ্ছে এই পাশে। তো তার ফলে কি হবে, এখন আমি যদি আমার হোলগুলো এদিকে ফ্লো করা শুরু করবে এবং এই পাশে এসে জমা হওয়া শুরু করবে, আবার নেগেটিভ আয়ন বা ইলেকট্রনটা এইখান থেকে এসে আমার এই পাশে এসে জমা হওয়া শুরু করবে। তো এখন এর ফলে কি হবে, এর আগের বার কি করছিল, যে পি টাইপের কাছে পি টাইপই যাচ্ছিল, তার ফলে একটা বিকর্ষণ বা ধাক্কা দিচ্ছিল। এখন কি হবে, এখন উল্টো ঘটনা ঘটবে। এখানে যখন নেগেটিভরা আসবে তখন কি পজিটিভ আয়নগুলো ওদের কাছে চলে যাওয়ার জন্য আকর্ষণ ফিল করবে। তো তার ফলে কি হবে, এরা এদের কাছে আকর্ষিত হবে। আবার এই ঘটনাটা এই পাশেও ঘটবে, যে আমার ইলেকট্রনগুলো কি করবে, পজিটিভ আয়নের কাছে যাওয়ার চেষ্টা করবে। তো তার ফলে কি হচ্ছে, সকল পজিটিভ আয়নগুলো যখন এদিকে একটু আকর্ষণ ফিল করছে, আবার নেগেটিভ আয়নগুলো এদিকে আকর্ষণ ফিল করছে, তার ফলে কি হবে, মাঝের যে ডিপ্লেশন লেয়ারটা সেটা আরো বড় হয়ে যাবে। এর আগে কিন্তু ঘটেছিল কি, ঠিক উল্টো ঘটনা, সবার চাপে ডিপ্লেশন লেয়ারটা কমে আসছিল, আর এই ক্ষেত্রে যেটা কি হবে, এটা হচ্ছে আরো বড় হয়ে যাবে। কেমন, এরকম অনেকটা। ঠিক আছে, এখানে ব্যাটারির সাইনটা আমাদের উল্টো আছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আচ্ছা, তো এর ফলে আমার কি হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিভার্স বায়াসে আমার এই মাঝের যে ডিপ্লেশন লেয়ারটা এটা আরো বড় হয়ে যায়। তো ডিপ্লেশন বা বাধা, এটা লেয়ার যদি আমার বড় হয়ে যায় তাহলে কি আমার এর মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে পারবে না। আগে বাধা যতটুকু ছিল এখন তার থেকেও বেশি। তো তার ফলে যেটা হয় যে আমার এর মধ্যে দিয়ে রিভার্স বায়াসে বা বিমুখী ঝোঁকের ক্ষেত্রে এই পিএন জাংশন দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহ সম্ভব হয় না। এবারে আমরা যেটা দেখব যে আমার পিএন জাংশনের আইভি লেখচিত্র, মানে কারেন্ট ভার্সেস ভোল্টেজ লেখচিত্রটা কিরকম হয়ে থাকে। আমরা এতক্ষণ একদম পরমাণু লেভেল থেকে কিভাবে পিএন জাংশন গঠিত হয়, পি টাইপ, এন টাইপ, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস সবকিছু দেখেছি। এবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। দেখো, আমি এখানে দুটো সরঞ্জাম কেবলমাত্র রেখেছি তোমাদের সুবিধার্থে। একটা হচ্ছে আমার একটা পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে আমার একটা ডায়োড। ডায়োডের মাঝে এই অংশটাকে আমরা বলি হচ্ছে সিলিকন ডায়োড। আর এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করার কারণ হচ্ছে এটার মধ্যেই বিল্ট ইন ভাবে আমার একটা ভোল্ট মিটার আর অ্যামিটার, মানে আমার ভোল্টেজ রিডিংটা আর অ্যামিটার কারেন্ট প্রবাহের রিডিংটা আমরা এখান থেকেই পেয়ে যাব। তো চলো আমরা দেখি আমাদের এই কানেকশনটা কিভাবে করা হয়েছে। আমার এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্ত সেটা এই ডায়োডের পজিটিভ প্রান্ত এটার সাথে সংযোগ দেওয়া হয়েছে, আর এই পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তে কানেক্ট করা হয়েছে। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে পাওয়ার সাপ্লাইতে আস্তে আস্তে করে ভোল্টেজ দিব এবং এটার যে মানগুলো আসে সেগুলো আমরা এই ছকে নিবন্ধন করব। এই নবটির মাধ্যমে আমি আমার এই ভোল্টেজটি বাড়াচ্ছি। দেখো এখানে আমার কত দেখাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করে নেই, আমরা আমাদের একদম 0 ভ্যালু, এটা হচ্ছে ভোল্টেজ রিডিং, এটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের রিডিং। তো আমরা এই ভ্যালুটা আমরা আমাদের গ্রাফে একটু প্লট করে রাখি। দেখো, আমরা এখন যেটা করছি, আমাদের একদম ইনিশিয়াল যে রিডিংটা আছে সেটা আমরা গ্রাফে প্লট করছি। আমাদের একদম ইনিশিয়ালি ভোল্টেজ আছে 0, কারেন্টও আছে 0, মানে কোনো ভোল্টেজ নেই, তার ফলে তড়িৎ প্রবাহ নেই। তো আমরা এখন আমার ভোল্টেজটা অল্প অল্প করে আমরা বাড়াবো। দেখো এখানে ভোল্টেজ রিডিংটা আমার অল্প অল্প করে বাড়ছে, 0.2। আমরা 0.5-এ যে একটা রিডিং নিই। দেখো তো, আমি এখানে ফরওয়ার্ড বায়াসে, এটা কিন্তু এই যে দেখো পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্তের সাথে, নেগেটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের সাথে। আমরা একটু আগেই দেখেছি যখন পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্তের সাথে, মানে
পিএন জাংশনের পি টাইপের সাথে কানেক্টেড থাকে এবং নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে কানেক্টেড থাকে, তখন এটাকে কি বায়াস বলা হয়? ফরওয়ার্ড বায়াস। তো আমাদের এখন কানেকশনটা আছে ফরওয়ার্ড বায়াসে। তো এখন আমি দেখো ভোল্টেজ দিয়েছি 0.5 ভোল্ট, কিন্তু এখনো কিন্তু আমার কোনো তড়িৎ প্রবাহ দেখাচ্ছে না। আমি এই রিডিংটি লিখে রাখছি 0.5 ভোল্ট, আর আমার তড়িৎ প্রবাহ 0। আমরা আমাদের পরের আরেকটু বাড়াই, দেখি যে কি হয়। এই দেখো তোমরা তড়িৎ প্রবাহের যখনই আমি এই 0.7 থেকে একটু বাড়াচ্ছি, মানে 0.8-এর দিকে যাচ্ছি, সাথে সাথে আমার তড়িৎ প্রবাহ শুরু হয়ে গেছে। আমি এই স্পেশাল নাম্বারটা আমি একটু নোট করে রাখি, মানে আমার ছকের ভিতর, যে যখন আমার 0.7 ভোল্ট, তখন খুব ক্ষুদ্র মানের যে 0.01 অ্যাম্পিয়ার এই পরিমাণ কারেন্ট আমার এর মধ্যে দিয়ে যাচ্ছে, বা 0, আমি এটাকে 0 ধরতে পারি, যেমনটা এখন দেখা যাচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কিন্তু যখনই আমি একটু বাড়াচ্ছি, এই 0.7-এর উপরে উঠছি, তখনই দেখো হু হু করে আমার কারেন্টের প্রবাহটা বেড়ে যাচ্ছে। আমার এখন এখানে ভোল্টেজ দেওয়া হয়েছে 1 ভোল্ট, আমি এই 1 ভোল্টে তড়িৎ প্রবাহ পাচ্ছি 0.28 অ্যাম্পিয়ার। এটাও আসো আমরা একটু নোট করে ফেলি। কত তড়িৎ প্রবাহ আসলো? 0.2। ওকে, আমরা আমাদের পরের রিডিংটা নেই, আরেকটু করে আমরা ভোল্টেজ বাড়াই। দেখো এখন কিন্তু আমি অল্প ভোল্টেজ বাড়াচ্ছি, কিন্তু কারেন্টের পরিমাণটা দেখেছো কত দ্রুত বেড়ে যাচ্ছে। এই যে আমি 1.5-এ নিচ্ছি এবং আমার তড়িৎ প্রবাহের মানটা পেয়ে যাচ্ছি 1.03 অ্যাম্পিয়ার। এটা কিন্তু খুব ভালো অ্যামাউন্টের কারেন্ট। আবার আমি আরেকটু বাড়াই। এই যে আমি 2 ভোল্ট এখন অ্যাপ্লাই করেছি, কারেন্ট পেয়ে যাচ্ছি আমার 1.74। আমি আরো বাড়াই। এখন আছে হচ্ছে 2.5 ভোল্ট, এবং এই ক্ষেত্রে আমরা কারেন্ট কত পাচ্ছি? 2.63। এখন কিন্তু খুব ভালো অ্যামাউন্টের কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু আমি এই পাওয়ার সাপ্লাইটাকে সরাসরি যুক্ত রেখেছি, আমি এটাকে এখন একটু কমিয়ে দিই। যেহেতু আমরা এটা সরাসরি সংযুক্ত রেখেছি, এর মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালোই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা নর্মালি দেখা যায় একটা তড়িৎ রোধ ব্যবহার করে আমরা সংযোগ দিয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমরা জাস্ট তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখানোর জন্য আমি সরাসরি সংযোগ ব্যবহার করেছি। সেই স্পেশাল জিনিসটা কি এখন প্লট করলেই দেখা যাবে। দেখো আমি এখন এই তথ্যটাকে আমি যদি আমার গ্রাফে প্লট করি, দেখো আমি এক এক করে এই ডাটাটাই আমার গ্রাফে প্লট করব। এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে আমার 0 পয়েন্টটা, প্রতিটা ঘর হচ্ছে আমি ধরে নিচ্ছি। আচ্ছা আমি এটা আবার একটু বলি, এখানে এই গ্রাফটার আমরা কি করছি? আইভি লেখচিত্র, মানে তড়িৎ প্রবাহ ভার্সেস ভোল্টেজ লেখচিত্র। তাহলে আমার এই গ্রাফের প্লটিংটা কিরকম হবে? এটা হচ্ছে আমার মূলবিন্দু, এই বরাবর আমার থাকবে হচ্ছে কারেন্ট বা আই, এই বরাবর থাকবে আমার হচ্ছে ভোল্টেজ, আর এটার যেহেতু এই বরাবর আইটা, এই নিচের এইটা মানে হচ্ছে আমার নেগেটিভ তড়িৎ প্রবাহ, আর এই পাশের ভোল্টেজটা বুঝাবে কি? আমার নেগেটিভ ভোল্টেজ দেওয়া। তো আমরা এখন যেহেতু ফরওয়ার্ড বায়াস দেখাচ্ছি, তো আমাদের মূল কাজটা হবে আসলে এই অংশটুকুতে। তো আসো আমরা এই ডাটাটাই আমার এই জায়গাটাতে প্লট করি। দেখো আমার এখানে 0 ভোল্টেজ, এই অবস্থায় আমি যদি এখানে প্লট করি, আমার এই পয়েন্টটাকে বুঝাবে। আমরা প্রতিটা ঘর 0.5 করে লিখে ফেলি, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এবারে আমরা যেটা করছি, যে আমাদের এই গ্রাফটা আমরা বুঝেছি যে আমার উপরের দিকে আমরা পজিটিভ তড়িৎ প্রবাহ আর নিচের দিকে নেগেটিভ তড়িৎ প্রবাহ। এই ডান পাশটাতে হচ্ছে আমরা পজিটিভ ভোল্টেজ বুঝাচ্ছি, আর এই পাশটাতে নেগেটিভ ভোল্টেজ। প্রতিটা ঘরের মান আমরা 0.5 স্কেলে রেখেছি। এদিকে এটুকু মানে হচ্ছে 0.5 ভোল্ট, 1 ভোল্ট এরকম ভাবে বাড়ছে, আর এদিকে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার এই আকারে বাড়ছে। তো আসো আমরা এই ভ্যালুগুলো এই গ্রাফে প্লট করি। দেখো 0 প্রথম যে ডাটাটা, আমরা যদি এটা করি, আমার পয়েন্টটা হচ্ছে এটা
পরের যে ডাটাটা 0.5 ভোল্টে আমরা কারেন্ট কত পেয়েছি 0 ভোল্ট। তো আমার 0.5এও দেখা যাচ্ছে এরকম একদম 0 কারেন্ট তড়িৎ প্রবাহ শো করছে। তৃতীয় যে ডাটাটা 0.7 ভোল্টে কি হচ্ছে 0.01 বা একদম 0-র কাছাকাছি। আমি 0.7 ধরে নিচ্ছি যে এদিকে কোথাও এই জায়গাতেও আমার দেখা যাচ্ছে কি 0.01 সামথিং কিছু একটা শো করছে। যখনই আমি 1 ভোল্ট মানে 0.7 থেকে বাড়ানো শুরু করলাম, 1 ভোল্টের দিকে গেলাম, তখন কি হলো দেখো বেশ ভালো অ্যামাউন্টের 0.28 অ্যাম্পিয়ার এই পরিমাণ কারেন্ট কিন্তু দেখানো শুরু করলো। তো তার ফলে আমি বলতে পারি 1 ভোল্টের এদিকে আমার যে 0.28 এরকম কোথাও আমার তড়িৎ প্রবাহ আমার প্রবাহিত হওয়া শুরু হয়েছে। 1.5 ভোল্টে কি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 1.5 ভোল্টে 1 অ্যাম্পিয়ার, আমি যদি এখানে মার্ক করি 1 অ্যাম্পিয়ার এই জায়গায়। 2 ভোল্টে 1.74, 2 ভোল্ট 1.74। তো এরকম কোথাও এই জায়গাটাতে আমার প্লট হচ্ছে। 2.5 ভোল্ট কত কারেন্ট প্রবাহিত হচ্ছে 2.63, 2.5 ভোল্ট 2.63 এরকম কোনো একটা জায়গায় আমার বিন্দুটা প্লট করা হলো। তো এখন আমি যদি এই সবগুলো পয়েন্টকে কানেক্টেড করি, খেয়াল করো কিভাবে যাচ্ছে। দেখো আমার কি হলো, আমি 0.7 ভোল্ট পর্যন্ত আমার এই জায়গায় কোনো তড়িৎ প্রবাহ হলো না, কিন্তু যখনই আমি 0.7টাকে পার করে যাচ্ছি সাথে সাথে হু হু করে আমার কারেন্ট কিন্তু বেড়ে গেছে। তো এখানে এই যে 0.7 ভোল্ট যেটা আমি বললাম যে একটা স্পেশাল রিডিং নেওয়া হয়েছে, এই 0.7 ভোল্টটা কি, এটা হচ্ছে আমরা বলে থাকি কাট অফ ভোল্টেজ। কি বলি, কাট অফ ভোল্টেজ, কাট অফ ভোল্টেজ। এই কাট অফ ভোল্টেজটা কি, ওই যে একটা পিএন জাংশনে একদম তাদের স্বভাবগত চরিত্রের কারণেই কি হয়, পিএন জাংশনে একটা ডিপ্লেশন লেয়ার থাকে, রাইট? ওই ডিপ্লেশন লেয়ারটাকে ওভারকাম করার জন্যই এই কাট অফ ভোল্টেজটা প্রয়োজন হয়। তো এটা সিলিকনের জন্য হচ্ছে, আমরা যেহেতু সিলিকন ডায়োড ব্যবহার করেছি, এটার জন্য হচ্ছে 0.7 ভোল্ট। তুমি যদি অন্য কোনো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ব্যবহার করো, সেই ক্ষেত্রে আমার এই ভ্যালুটা হবে অন্যরকম। তো আমরা সিলিকনের ক্ষেত্রে দেখতে পেলাম যে 0.7 ভোল্ট এই পর্যন্ত আমার দেখা যাচ্ছে কোনো তড়িৎ প্রবাহ হয় না। তারপরেই সাথে সাথে কি হচ্ছে দেখো, একদম লিনিয়ার ভাবে আমার যত আমি ভোল্টেজ দিচ্ছি তড়িৎ প্রবাহ ঠিক একই রকম ভাবে হচ্ছে। তো এর ফলে কি হলো, বুঝতে পারলাম যে আমার এই জায়গায় যদি আমি তাদের তড়িৎ প্রবাহ আর ভি মানে ভোল্টেজ এদের মধ্যে সম্পর্কটা দেখি, যে অনেকটা বলতে পারবো যে আমার আই সমানুপাতিক ভি, যেটা তোমরা ওহমের সূত্রে দেখে এসেছো। তার মানে এই জায়গাটুকু এই কাট অফ ভোল্টেজের পরের থেকে ফরওয়ার্ড বায়াসে সব সময় কি হয় যে আই ইজ প্রপোর্শনাল টু ভি, এই অনুপাতে আমার তড়িৎ প্রবাহটা বাড়তে থাকে। তো আশা করি তোমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমার পিএন জাংশনের যে আইভি লেখচিত্রটা এটা সম্পর্কে পরিষ্কার হয়েছে। তাহলে আমরা এখন যেটা দেখলাম যে আমার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আইভি লেখচিত্রটা কিরকম হয়, আমার এই অংশটুকু কিন্তু ফরওয়ার্ড বায়াসে ব্যবহার করেছি আমরা। এবার আমরা যেটা দেখব যে আমরা রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁকের ক্ষেত্রে লেখচিত্রটা কিরকম হয়ে থাকে। তো আসো প্রথমে আমার এখানে যে পরীক্ষণের জিনিসপত্রগুলো আছে সেটা কি পরিবর্তন আসবে, আমার জাস্ট পাওয়ার সাপ্লাইয়ের যে ডিরেকশনটা এটা আমি চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখন যেটা করছি যে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তের সাথে এখন ডায়োডের নেগেটিভ প্রান্ত বা এন টাইপের পাশে আমি কানেক্ট করলাম, আর পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ প্রান্তটা ছিল সেটা আমি ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে সংযোগ দিলাম। তো এবার আমরা আসো দেখি কি হয়। আমরা আমাদের এখানে খেয়াল করি, আমি আগের মতোই আমি ভোল্টেজ অ্যাপ্লাই করতে থাকি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই ভোল্ট মিটারে দেখাচ্ছে 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট আমি যদি আরো বাড়াই, আমি এখানে দ্রুত বাড়াচ্ছি, দেখাচ্ছি যে আমি যতই ভোল্টেজ দেই না কেন রিভার্স বায়াসে কিন্তু তড়িৎ পরিবহন করার কথা না। দেখো আমি এখন 2.5 ভোল্ট দিয়েছি, কিন্তু এখনো কিন্তু কি কোনো তড়িৎ প্রবাহ হয়নি। ঠিক আছে, আমি এখন এই এক দুটো ডাটা আমি এখান থেকে নেই। যেমন আমি একটু অল্প থেকেই শুরু করি, যেমন আমি যদি 1 ভোল্টের ব্যাপারটা দেখি যে 1.5 ভোল্ট, এটার ক্ষেত্রে আমার কত তড়িৎ প্রবাহ হচ্ছে 0। আমি এটাকে আরো বাড়াই,
আমি অনেক বাড়িয়ে দিয়েছি একসাথে, যে আমি সাপোজ 6 ভোল্টের কাছাকাছি বা 5.9 ভোল্ট। এটাতেও দেখো আমার তড়িৎ প্রবাহের মানটা কত, 0। ঠিক আছে, তো আমি কিন্তু এখনো তড়িৎ প্রবাহ পাইনি। আমি যদি আরো বাড়াই, দেখো 10 ভোল্ট আমি দিয়েছি, 10 ভোল্টেও আমার তড়িৎ প্রবাহ কি, 0। তো এখানে কি দেখতে পাচ্ছ, এর আগে আমি জাস্ট কেবলমাত্র 0.7 এর একটু জাস্ট উপরে ভোল্টেজ দেওয়া শুরু করেছিলাম, তখন সাথে সাথে তড়িৎ প্রবাহ হওয়া শুরু করেছিল। কিন্তু এখন আমি 1.5, 6 ভোল্ট, 10 ভোল্ট দিচ্ছি, স্টিল আমার কিন্তু এখানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। আমি যদি এটা আরো বাড়াই, যদি তোমরা দেখো অনেক কিছু দিচ্ছি, 16 দিচ্ছি, 17 দিচ্ছি, তাও কিন্তু এটা বাড়ছে না। ঠিক আছে, 22 ভোল্ট দিচ্ছি, 23 ভোল্ট দিচ্ছি, আমার এখানে 25 ভোল্ট পর্যন্ত দেওয়ার সুযোগ আছে। আমি এই পুরোটাই দিয়েছি, কিন্তু এখনো আমার কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। তার মানে আমি যদি এখন এই জিনিসটা গ্রাফটা প্লট করি, তাহলে কিরকম দাঁড়াবে, যে আমার সবগুলো বিন্দু হচ্ছে এরকম 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 অল্প অল্প, মানে কারেন্ট তোমার একদম জিরো লেভেলে হবে। যদি গ্রাফটা এদিকে এখন ইয়ে করি, নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয়েছে, সো আমার বাম সাইডে আসবে। কিন্তু এইভাবে কতক্ষণ, এরও তো একটা সহ্য ক্ষমতা আছে, তাই না? হ্যাঁ, এই ধরনের ডায়োডের ক্ষেত্রে সহ্য ক্ষমতাটা হচ্ছে 50 ভোল্ট। ঠিক আছে, সিলিকন ডায়োড যেগুলো আমরা নর্মালি বাজার থেকে ব্যবহার করি, এগুলো হচ্ছে 50 ভোল্ট। আমার 50 ভোল্ট দেওয়ার ক্ষমতাটা এই পাওয়ার সাপ্লাইয়ের নেই। তো আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি, যখন তুমি 50 ভোল্ট দিবা, তখন কি হবে, এই ডায়োডটা ভেঙে তোমার হচ্ছে ড্যামেজ হয়ে তোমার শর্ট হয়ে যাবে। শর্ট হওয়া মানে কি, যে মাঝের যে ভাগটা ছিল পুরো ভেঙে চুরে পিএন জাংশন আর কিছুই থাকবে না। ঠিক আছে, তখন নর্মাল একটা শর্ট সার্কিটের মতো হয়ে যাবে। তো আমি যদি সাপোজ ওইটা আমি এখানে দেখাতে চাই, আমি ধরে নিচ্ছি যে আমার এই জায়গাটা হচ্ছে 50 ভোল্ট, আমি -50 ভোল্ট দিয়েছি। তো দেখা যাবে কি, যখন আমি এইভাবে 0 0 পেতে পেতে 50 ভোল্টের কাছাকাছি যাব, সাই করে আমার কারেন্ট প্রবাহ হিউজ পরিমাণে প্রবাহ হওয়া শুরু করবে। এই যে পয়েন্টটা, এটাকেই আমরা বলি হচ্ছে আমার ব্রেকডাউন ভোল্টেজ। ডায়োডের বা পিএন জাংশনের ব্রেকডাউন ভোল্টেজ। এটাও তোমার কি হয়, বিভিন্ন ডায়োড ভেদে এক এক রকম হয়ে থাকে। যেমন সিলিকন ডায়োডের ক্ষেত্রে 50 ভোল্টের নর্মালি হয়ে থাকে, আরো কমেরও আছে। তো এরকম ধরনের আমার হয়ে থাকে। তো দেখো, আমি তোমাদেরকে ফরওয়ার্ড বায়াসের জন্য এই অংশটুকু দেখিয়েছি, রিভার্স বায়াসে কি হয় সেই জিনিসটাও দেখিয়েছি। তো দুই ক্ষেত্রে আমার যে গ্রাফটা আসতেছে, আশা করি এখন পুরো গ্রাফটা তোমরা পরিষ্কার বুঝতে পারবা। তোমাদের এই বইতে বা বিভিন্ন ছবির মধ্যে তোমরা এই জিনিসটাই, এই গ্রাফটাই সাধারণত দেখে থাকো। নর্মালি দেখা যায় কি, যে এখানে তো আমরা 0 0 আমরা দেখিয়েছি, একটু একটু কারেন্ট মাঝে মধ্যে অল্প অল্প করে প্রবাহিত হয়। এই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে লিকেজ কারেন্ট। মানে এটা কোনো ফাঁক ফোকরের দিয়ে যদি ডায়োডটা ভালো না হয়, সেই ক্ষেত্রে আমার কি হয়, যে ডায়োডের মধ্যে দিয়ে অল্প অল্প কারেন্ট প্রবাহ চলে যায়। ওটার জন্যই একদম একটু নিচ দিয়ে এইভাবে দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হওয়ার কথা না। রিভার্স বায়াসে আপ টু ব্রেকডাউন ভোল্টেজ। তো আশা করি তোমাদের এই পিএন জাংশন ডায়োডের আইভি লেখচিত্র বা তড়িৎ ভার্সেস ভোল্টেজ লেখচিত্রটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি যেগুলো দেখানো হয়েছে তোমরা দরকার হলে পজ করে করে আগের টপিকগুলো আবার দেখবে, দেখে পুরো অংশটি পরিষ্কারভাবে বুঝবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। সামনে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।